রাষ্ট্রকে আমরা সাধারণত অর্থনীতির একজন ম্যানেজার হিসেবে দেখি, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা দেখব রাষ্ট্র আসলে শুধু ম্যানেজার না, একজন আর্কিটেক্ট বা স্থপতি। মানে রাষ্ট্র শুধু অর্থনীতিকে চালায় না, রীতিমতো গড়ে তোলে। তো চলুন একদম মূল একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একটা দেশের অর্থনীতি চালায়টা কে? প্রশ্নটা শুনতে খুব সোজা মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ গভীর। দেখুন, অর্থনীতির এই মঞ্চে আসলে দুজন প্রধান খেলোয়াড় আছে। একজন হলো পথপ্রদর্শক, মানে কেন্দ্রীয় ব্যাংক। তাদের কাজ হলো মুদ্রানীতি দিয়ে টাকার যোগান আর বাজারদর স্থিতিশীল রাখা। আর দ্বিতীয়জন, এবং আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু, তিনি হলেন স্থপতি, মানে সরকার। সরকার রাজস্ব নীতির মাধ্যমে দেশের অর্থনীতির আসল কাঠামোটা তৈরি করে। তাহলে এই যে রাজস্ব নীতি বা ফিসকাল পলিসির কথা বলছি, এটা আসলে কি? সহজ কথায় এটা হলো সরকারের একটা প্ল্যান বা নীল নকশা। সরকার কিভাবে ট্যাক্স আদায় করবে আর সেই টাকা কোথায় কিভাবে খরচ করবে সেটাই ঠিক করে এই নীতি। আর সত্যি বলতে এই নীল নকশার ওপরেই কিন্তু আমাদের সবার সম্মিলিত ভবিষ্যৎ নির্ভর করে। বেশ, একজন স্থপতির যেমন বাড়ি বানাতে ইট, বালি, সিমেন্ট লাগে, সরকারেরও তেমনি অর্থনীতি গড়তে উপকরণ লাগে। তো সেই উপকরণটা আসে কোথা থেকে? হ্যাঁ, রাজস্ব নীতির সবচেয়ে প্রথম আর জরুরি উপাদানটা হল কর বা ট্যাক্সেশন। কিন্তু করের কাজ কিন্তু শুধু টাকা তোলা না, এর একটা আরও গভীর উদ্দেশ্য আছে। ভাবুন তো, যখন সরকার বলে যে ট্যাক্স তাদের নিজেদের মুদ্রাতেই দিতে হবে, তখন কি হয়? তখন বাজারে সেই মুদ্রার একটা চাহিদা তৈরি হয়, সবাই সেই টাকাটা চায়। আর এটাই কিন্তু একটা দেশের কারেন্সি বা মুদ্রাকে দামি আর শক্তিশালী করে তোলার অন্যতম মূল কারণ। আর মজার ব্যাপার হলো, এই ট্যাক্সের ধারণা কিন্তু আজকের না, এটা হাজার হাজার বছরের পুরনো। ভাবা যায়, সেই ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়ার কৃষকরা তাদের ফসল দিয়ে মন্দিরে কর দিত। এরপর রোমান সাম্রাজ্য তাদের কয়েনের ট্যাক্স নেওয়া বাধ্যতামূলক করে নিজেদের ক্ষমতা বাড়ালো। আর আজ সেই একই সিস্টেম চলছে, শুধু ডিজিটাল উপায়ে। তো সরকার এই যে ট্যাক্স থেকে এত টাকা নিল, এই টাকাটা যায় কোথায়? এটা আসলে সরকারি খরচের মাধ্যমে আবার আমাদের কাছেই ফিরে আসে। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা সবাই মিলে একটা কমন ফান্ডে টাকা রাখছি, আর সেই টাকা দিয়ে এমন সব কাজ করা হচ্ছে যা আমরা একা একা করতে পারতাম না। যেমন ধরুন দেশের নিরাপত্তা বা সবার জন্য স্বাস্থ্যসেবা। আচ্ছা, সবকিছু তো গেল পরিকল্পনা মতো, কিন্তু কি হবে যদি স্থপতির প্ল্যানটা একটু বেশি বড় হয়ে যায়? মানে বাড়ি বানানোর উপকরণের চেয়ে যদি খরচের হিসাবটা বেড়ে যায়? ঠিক এই ঘটনায় ঘটে যখন সরকারের খরচ তার আয়ের চেয়ে বেশি হয়ে যায়। অর্থনীতির ভাষায় এই অবস্থাকেই আমরা বলি বাজেট ঘাটতি বা বাজেট ডেফিসিট। একদম সহজ হিসাব, আয় কম, ব্যয় বেশি, যেটুকু কম সেটাই ঘাটতি। ব্যাপারটাকে একটা দাড়িপাল্লার কথা চিন্তা করে বোঝা যায়। পাল্লার একদিকে রাখুন সরকারের সব আয়, মানে ট্যাক্স থেকে পাওয়া টাকা, আর অন্যদিকে রাখুন সরকারের সব খরচ। এখন যদি খরচের দিকটা আয়ের চেয়ে ভারী হয়ে নিচে নেমে যায়, তাহলেই তৈরি হলো বাজেট ঘাটতি। এখন প্রশ্ন হল, এই ঘাটতিটা সরকার পূরণ করে কিভাবে? টাকাটা আসে কোথা থেকে? সরকার তখন টাকা ধার করে। কিভাবে? সরকার বন্ড নামে এক ধরনের কাগজ ছাড়ে, যা কিনে নেয় দেশের মানুষ বা বিদেশি বিনিয়োগকারীরা। আর বছরের পর বছর ধরে এই যে ধার জমতে থাকে, এটাই একসময় বিশাল জাতীয় ঋণ বা ন্যাশনাল ডেটে পরিণত হয়। ইতিহাস কিন্তু এই বিষয়ে আমাদের সাবধান করে। যেমন ধরুন প্রাচীন রোমান সাম্রাজ্যের কথা। যখন তারা আর্থিক সমস্যায় পড়ল, তখন তারা একটা চালাকির আশ্রয় নিল। তারা তাদের মুদ্রার মধ্যে রূপার পরিমাণ কমিয়ে দিল, কিন্তু মুদ্রার দাম একই রাখল। এতে তাদের হাতে টাকা বাড়ল ঠিকই, কিন্তু মানুষ মুদ্রার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলল, আর আস্তে আস্তে তাদের অর্থনীতি ভেঙে পড়ল। এখান থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হলো, একটা দেশের অর্থনীতি, তার ঋণ, তার মুদ্রা সবকিছু টিকে থাকে একটা জিনিসের উপর, আর সেটা হলো আস্থা বা বিশ্বাস। সাধারণ মানুষ যদি সরকারের উপর থেকে এই বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে কিন্তু পুরো অর্থনীতি কাঠামোটা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আচ্ছা, ঋণ আর ঘাটতির কথা তো অনেক হলো। এবার চলুন সরকারি খরচের একটা ইতিবাচক দিকে নজর দেওয়া যাক। সরকারের খরচের সবচেয়ে বড় আর চোখে পড়ার মতো দিকটা হলো অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি। ইনফ্রাস্ট্রাকচার জিনিসটা কি? এটাকে একটা দেশের অর্থনীতির রক্তনালী বা পাইপলাইন বলতে পারেন। এই যে রাস্তাঘাট, ব্রিজ, বন্দর, এমনকি আমাদের ইন্টারনেট বা ডিজিটাল নেটওয়ার্ক, এগুলোই হলো সেই পাইপলাইন। এগুলো ছাড়া কিন্তু পণ্য, সেবা বা তথ্যের আদান প্রদান একদম থেমে যাবে। ইতিহাস জুড়ে আমরা এর উদাহরণ দেখি। প্রাচীন মিশরের পিরামিডগুলো শুধু সমাধিক্ষেত্র ছিল না, এগুলো বানাতে গিয়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছিল। একই কথা খাটে রোমানদের বানানো অ্যাকুইডাক্ট বা আজকের দিনের হাই স্পিড রেল লাইনের ক্ষেত্রেও।
এগুলো শুধু স্থাপত্য নয়, এগুলো এক একটা অর্থনৈতিক ইঞ্জিন। আর এর প্রভাবটা কিন্তু সরাসরি দেশের অর্থনীতিতে দেখা যায়। যখন সরকার অবকাঠামোতে বিনিয়োগ করে তখন দেশের জিডিপি বা মোট দেশজ উৎপাদন বেড়ে যায়, কারণ ভালো পরিকাঠামো ব্যবসা বাণিজ্যকে আরও সহজ করে তোলে, যা অর্থনীতির চাকাকে সচল রাখে। বিষয়টাকে এভাবেও ভাবা যায়, মানুষের কাছ থেকে নেওয়া ট্যাক্সের টাকাটা যখন সরকারের কোষাগারে পড়ে থাকে তখন সেটা অনেকটা স্থির সম্পদ, কিন্তু সরকার যখন সেই টাকাটা দিয়ে রাস্তা বা সেতু বানায় তখন সেই স্থির টাকাটা একটা গতিশীল প্রবাহে পরিণত হয়, যা পুরো অর্থনীতিকে সচল করে তোলে। এখন আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব রাষ্ট্র আর বাজার, অর্থাৎ সরকারি আর বেসরকারি খাতের মধ্যে সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত। দেখুন, এই দুটো খাত একে অপরের ওপর নির্ভরশীল। বেসরকারি খাত হল অর্থনীতির ইঞ্জিন। তারা নতুন নতুন জিনিস তৈরি করে, ব্যবসা বাণিজ্য করে আর দেশের সম্পদ বাড়ায়। অন্যদিকে সরকারি খাত হল সেই খেলার মাঠের রেফারি আর তত্ত্বাবধায়ক। তারা নিয়মকানুন তৈরি করে, দেশের মুদ্রাকে স্থিতিশীল রাখে আর এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে বেসরকারি খাত নিরাপদে ব্যবসা করতে পারে। সুতরাং এটা একটা চক্রের মতো কাজ করে। বেসরকারি খাত লাভ করে, সম্পদ তৈরি করে, সরকার সেই লাভের ওপর ট্যাক্স বসিয়ে নিজের খরচ চালায়, আর সেই টাকা দিয়েই সরকার এমন একটা স্থিতিশীল আর নিরাপদ পরিবেশ নিশ্চিত করে যাতে বেসরকারি খাত আরও বড় হতে পারে। একজন ছাড়া অন্যজন অচল। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এক কথায়, রাজস্ব নীতি হল এমন একটা জাদু যা দিয়ে দেশের কোটি কোটি মানুষের ছোট ছোট অবদানকে একটা বিশাল সম্মিলিত সমৃদ্ধিতে পরিণত করা হয়। আসলে এটা এক ধরনের সামাজিক চুক্তি। আমরা কর দিই আর তার বিনিময়ে রাষ্ট্র আমাদের সম্মিলিত স্বপ্নগুলো, যেমন ভালো রাস্তা, ভালো স্কুল, নিরাপত্তা, বাস্তব করার দায়িত্ব নেয়। রাজস্ব নীতি হল এই চুক্তিরই একটা আনুষ্ঠানিক রূপ। কিন্তু পৃথিবী তো থেমে নেই। আমরা ডিজিটাল যুগে প্রবেশ করছি, যেখানে টাকাও হয়ে যাচ্ছে ডিজিটাল। এই নতুন পৃথিবীতে অর্থনীতির স্থপতির ভূমিকাটা কে পালন করবে? সরকার নাকি কোনো নতুন প্রযুক্তি? ভবিষ্যতের এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য একটা বড় চ্যালেঞ্জ।